আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ডাটা এন্ট্রির জন্য যে লাইভ ক্লাস আমরা শুরু করেছিলাম সেই ক্লাসের আজকের আমার 3 নম্বর ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা শিখেছিলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সাথে টাইপিংটা অবশ্যই টাইপিং যে টিপস গুলো থাকে সেগুলো আমরা শিখেছি, এবং পরবর্তী ক্লাসে শিখেছিলাম এক্সেল সম্পর্কে। আজকে আমরা ইন্টারনেট ব্রাউজিং এবং ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আমরা ডাটা এন্ট্রি করব আর কোন কোন টুলস বা সফটওয়্যারগুলো আমাদের ব্যবহার করতে হবে সে বিষয়ে ইনশাল্লাহ ভালোভাবে জানবো। তো চলুন শুরু করছি। শুরু করার প্রথমে সবাইকে স্বপ্নপূর্ণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা আমাদের শুরুতে যেটা করব তা হচ্ছে ইন্টারনেট যে কানেকশনের বিষয়টা আছে, কারণ আমরা তো অনলাইনে কাজ করব, কিভাবে আমরা নেটটাকে সংযোগ দিয়ে আমরা ডাটা এন্ট্রি বা যে কোনো ধরনের অনলাইন কাজ করতে পারবো সে বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। এটা হচ্ছে একটা মডেম। এই বিষয়টা একটু সুন্দর করে বুঝতে হবে, যদিও এখন মডেম চলে না, তারপরেও আমরা হয়তো অনেকেই এমন একটা জায়গায় বসবাস করি, এমন একটা রুমে বসবাস করি যেখানে আসলে আমাদের এই মডেম ছাড়া হয়তো ওই মুহূর্তে আর কোনো ওয়ে থাকে না। যাই হোক, মডেম হচ্ছে একটা ডিভাইস যার ভিতরে একটা সিম আপনি হচ্ছে কানেক্ট করতে পারেন, সিমটা ঢুকাই দিবেন এবং সিমটা আলাদা করে কিন্তু ফোনে তো এমনি ইউজ করা যায়, এবং হচ্ছে এমবি কিনে তারপরে এই মডেমটার ভিতরে এটা দিয়ে এই যে ইউএসবি পোর্ট আছে, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ বা পিসির আমরা ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করি। তারপরে এটা হচ্ছে কানেকশন দিলেই, সফটওয়্যার দিয়ে কানেকশন দিলে আমরা আমাদের ল্যাপটপে কিংবা কম্পিউটারে আমরা কি করতে পারবো, ইন্টারনেট কানেকশন দিতে পারবো। তো এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন্টারনেট কানেকশনের দ্বিতীয় ধাপে আমরা যেটা দেখছি তা হচ্ছে একটা রাউটার। তো আমরা জানি যে হচ্ছে রাউটার এমন একটা ডিভাইস যেটা তারের মাধ্যমে কানেকশন দেওয়া হয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, প্রথম ছবিতে একটা রাউটারের পেছনের জায়গাটা দেখানো হচ্ছে, যেখানে বেশ কিছু কেবল আছে, এবং এর অপর প্রান্ত হচ্ছে আমরা যেখান থেকে আমরা নেটটা নিয়েছি সংযোগটা সেখানে সেট করা আছে। এবং এটা দেখতে আমরা বুঝতে পারছি যে এরকম হয়। আর এটাতে হচ্ছে 3টা বা 4টা খুঁটি বা ঠ্যাং বলতে পারেন এটা লাগানো থাকে। আর এটা একটু বেশি থাকলে কি হয়, অনেক দূরের থেকে আসলে আমরা সার্ভিসটা পেতে পারি, আমাদের নেটওয়ার্কটা অনেক দূর পর্যন্ত কভারেজ হয়। তো তারপরে যে বিষয়টা আছে সেটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ আমাদের অনেকের মডেম নাই বা মডেম কিনতেও তো আসলে অনেকটা টাকা লাগে, 2000 টাকা লাগবে, তার বেশি কমও হতে পারে। আবার হচ্ছে আমরা সরাসরি যে রাউটার নিয়ে লাইন নেবো সেটাও আমাদের পক্ষে সবসময় হয়তো সহজ নাও হতে পারে। তো এ কারণে আমরা কিন্তু কি করতে পারি, আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেটাতে তো আমরা ডাটা কিনে এমনিতে নেট চালাই নাকি, সেটা দিয়েও আমরা কিন্তু সংযোগ দিতে পারি। তো এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনাদের হাতের স্মার্টফোনের যে ইউএসবি কেবল আছে, ডাটা কেবল, যেটা দিয়ে আমরা হচ্ছে চার্জ করি কিংবা মেমোরি লোড করে থাকি দোকানে যে, তো সেই কেবলটা আমরা ফোনের সাথে কানেক্ট করব, এবং অপর প্রান্ত সেটা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট দিতে হবে। তখন আমরা যখন এটা কানেক্ট দিব, যদি যদি এটা হচ্ছে কানেক্ট হয় সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের যে হচ্ছে নোটিফিকেশন বার আছে ফোনের উপরের দিক থেকে টান দিলে এরকম বেশ কিছু বিষয় দেখা যাবে, আইকন দেখা যাবে। আমরা অবশ্যই মনে করি আমাদের ফোনে ডাটা কানেকশনটা দিয়ে রাখবো, ফোনে দিয়ে রাখবো ডাটা কানেকশন, এবং হচ্ছে আমাদের এক প্রান্ত তো ফোনের সাথে কানেক্ট করাই আছে। এবং তখন আমরা সেটিং থেকে আরেকটা কাজ করব, আমাদের যে সেটিং আছে ফোনের সেটিং এর ভিতরে হটস্পট অ্যান্ড থিটারিং নামে একটা অপশন আছে, সেখান থেকে ইউএসবি থিটারিং এটা উপর থেকে টানলেও পাওয়া যায়, না পাইলে আপনারা সেটিং এর ভিতর থেকে খুঁজে বের করবেন, করে এটাকে অন করে দেবেন। এই দুইটা সেটিং যদি করেন যে ডাটা কানেকশন অন থাকবে এবং ইউএসবি কেবল লাগাইছেন, তখন ইউএসবি থিটারিং নামে এই যে একটা অপশন দেখা যাচ্ছে এটা অন করে দেবেন। উপরের থেকে নোটিফিকেশন বার দেখতে পেলে এটা করতে পারবেন, অথবা ফোনের সেটিং এর ভিতরে গিয়ে এটা করতে পারবেন। তো এছাড়াও আমরা নেট কানেকশনের জন্য আর যে বিষয়গুলো আমরা করতে পারি তার ভিতরে একটা সব থেকে ভালো সিস্টেম আছে এই ছোট ওয়াইফাই অ্যাডাপ্টার, ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার হিসেবে এটা ডাকা হয়। আমরা দুই ধরনের দুইটা ছবি দিয়ে রাখছি। একটা কথা একটু মনে রাখতে হবে, যাদের ল্যাপটপ আছে তাদের কিন্তু আসলে ইন্টারনেট কানেকশনটা দেওয়ার জন্য আলাদা এরকম কোনো ডিভাইস লাগেই না। তবে উইন্ডোজ দেওয়ার সময় উইন্ডোজের ফাইলের সাথে অনেক সময় এটা থাকে না, বা হচ্ছে বিশেষ করে উইন্ডোজ 7-এ এটা লাগানোর পরও নেট পাবেন না ল্যাপটপে। ঠিক আছে, এটা লাগানো কিংবা সরাসরি লাইন দিলেও ল্যাপটপে বিশেষ করে হচ্ছে নেটের লাইনটা পাবেন না। তবে সেক্ষেত্রে কি করতে পারেন,
যেহেতু আমি বলেইছি যে ল্যাপটপে কিন্তু এইগুলো না হলেও নেট পাবে, অথচ এই দুটো লাগানোর পরেও নেট পাচ্ছে না। এটার মানে হচ্ছে উইন্ডোজ 7 হয়তো এই ওয়াইফাই এর ড্রাইভারটা মানে যে সফটওয়্যারটা থাকে সেই সফটওয়্যারটা ইনস্টল করা থাকে না। ওই সফটওয়্যারটা নিকটস্থ কোনো কারো কাছ থেকে বা কোনো দোকান থেকে কিংবা ইন্টারনেট থেকে নামিয়ে তারপর ইনস্টল করে নিলেই তখন ল্যাপটপের জন্য এগুলো না হইলেও নেট পাবে। এবং এরপরে থাকলো যেটা, সেটা হচ্ছে পিসি কম্পিউটার মানে ডেস্কটপ কম্পিউটার। পিসি বা ডেস্কটপ কম্পিউটারে আমরা অবশ্যই এরকম একটা ডিভাইস অবশ্যই ব্যবহার করব। তো এরপরে যে বিষয়গুলো আমাদের ভালোভাবে শিখতে হবে তা হচ্ছে ব্রাউজার সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ব্রাউজার সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আমরা কয়েকটা ছবি এখানে দিয়ে রাখছি। প্রথমটা হচ্ছে সাফারি ব্রাউজার, এরপরটা হচ্ছে ফায়ারফক্স, তারপরে আছে ক্রোম ব্রাউজার, ইডিজি ব্রাউজার, অপেরা মিনি, এরকম বেশ কয়েকটা ব্রাউজার আছে। তবে সব থেকে বেশি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে। বিশেষ করে ক্রোম, ইডিজি আর ফায়ারফক্স, এই তিনটা আমরা আসলে বেশি চিনতে পারি এবং মানুষ এগুলো বেশি ব্যবহার করে। আপনাদের একটা সুবিধার কারণে বলে রাখি, আমরা যদি ইউটিউব চালাতে চাই কিংবা ফেসবুক ভালোভাবে চালাতে চাই তাহলে সেটা আমাদের কম্পিউটারের ইডিজি এই ব্রাউজারে লগ ইন করে চালালে খুব ভালো চলবে ইনশাল্লাহ। আর হচ্ছে ক্রোম ব্রাউজার বা এই যে ফায়ারফক্স ব্রাউজারে যদি আমরা ইউটিউব চালাই কিংবা হচ্ছে আমরা ফেসবুক লগ ইন করি তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ব্রাউজার সম্পর্কে না জানলে কিন্তু আমাদের আসলে কাজ হবেই না। কারণ ব্রাউজার না হলে আমরা নেটে কিন্তু কোনো কিছু কি করতে পারবো না, সার্চ করতেই পারবো না। আর সার্চ যদি না করতে পারি তাহলে অনলাইনে যে কোনো কাজ আপনি বলেন না কেন কোনোটাই করা সম্ভব না। কারণ ফ্রিল্যান্সিং মানে আছে অনলাইনের কাজ। এক্ষেত্রে আমাদের ব্রাউজারটা খুব ভালোভাবে জানতে হবে। তো আমাদের বিভিন্ন ব্রাউজার থাকবে। আমরা বিশেষ করে দুটো ব্রাউজার অবশ্যই রাখবো, ক্রোম আর ইডিজি। এগুলো কিন্তু ফ্রিতেই নেট থেকে ডাউনলোড করে কিংবা কারো কাছ থেকে পেন ড্রাইভের মাধ্যমে নিয়েও আমরা ইনস্টল করে নিতে পারবো। তো আমরা এই ব্রাউজারগুলো আমাদের কম্পিউটার থেকেও খুব ভালোভাবে দেখবো ইনশাল্লাহ একটু পরে। আগে কিছু বিশেষ যে বিস্তারিত কথাগুলো আমাদের জানার দরকার সেগুলো নিয়ে এখন কথা বলছি। তো এরপরে যেটা আছে তা হচ্ছে আমাদের কম্পিউটারে ব্রাউজারে কিছু এক্সটেনশন অ্যাড করার প্রয়োজন হয়। এক্সটেনশন হচ্ছে আমাদের এই ব্রাউজারের সাথে কিছু সফটওয়্যারের কাজ করার জন্য আমরা কি করতে পারি, সফটওয়্যারে কাজ করার জন্য আমরা এক্সট্রা কিছু ছোট ছোট সফটওয়্যার অ্যাড করতে পারি। যে সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারের সাথে কিন্তু ব্রাউজারের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো কিন্তু ইনস্টল করলে বাইরে ডেস্কটপে কোথাও সেইগুলো শর্টকাট পাওয়া যায় না। তো যখন আমরা এগুলো ইনস্টল করি তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের একেবারে হচ্ছে ডান দিকে উপরে, ডান দিকে উপরে একটা চিহ্ন আঁকানো আছে। একটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, একটু জুম করে দিলাম যদিও ঘোলা হয়ে গেল। তো এই চিহ্নটা লাল করে আমি দাগায় দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অনেকটা ব্যাগের মতো দেখতে, মাঝখান থেকে মনে হচ্ছে ভাঁজ হয়ে গেছে পেটের কাছাকাছি জায়গায়। তো সেটার পাশে আর একটা অন্য চিহ্ন আছে। এই ডান দিকের প্রথমটা যেটা ব্যাগের মতো দেখতে মনে হচ্ছে অনেকটা, ওইটার ভিতরে কিন্তু এই যে ইমেল স্ট্রাকচার যে বড় করে পাশে দেখাইছি আমি এরকম করে অনেকগুলো ছোট ছোট ব্রাউজারের সাথে সেট হয়ে যাবে, আমাদের কাজকে সহজ করে দেবে এমন কিছু ছোট সফটওয়্যার যার নাম আছে এক্সটেনশন। এইগুলো অ্যাড করে রাখা যায়। এবং দেখেন যখন আমরা ওই ব্যাগের পরে মানে এক্সটেনশন যে টুলসটা ওইটার পরে যখন ক্লিক করি তখন এখানে একটা আছে ইমেল এক্সট্রাক্টর। এখানে আরো অনেকগুলো আমাদের নামানো থাকতে পারে, সেট করা থাকতে পারে। এবং সেগুলো সবার পাশে কিন্তু একটা করে পিন চিহ্ন দেওয়া থাকে। আমরা যদি একটা পিন চিহ্নতে ক্লিক করি তাহলে সেটা ওই ফাইলটার ভিতরে ওই গ্যালারিটার পাশে দেখেন বাম দিকে একটা লিঙ্কের মতো একটা আইকন আঁকানো আছে। তার মানে এই যে ইমেল স্ট্রাকচার যেটার ভিতরে ছিল ইনস্টল হওয়ার পরে ওটা কিন্তু এই বাম দিকে এসে দাঁড়ালো। আমরা যদি আরেকটাকে নামাতাম এবং নামানোর পরে এই লিস্টের ভিতরে এসে পাশে যদি পিন আইকনেটা ক্লিক করতাম তাহলে সেটা কিন্তু ঠিকই উপরে এখানটায় আমাদের বাম দিকে দেখাতো। তো এইদিকে দেখেন এই যে বাম দিকে একেবারে বাম দিকে ব্রাউজারের এখানে বেশ কিছু ছোট ছোট আইকন সহ কিছু লেখা বা লিঙ্ক অ্যাড করা আছে। তো এইগুলো হচ্ছে বুকমার্ক ট্যাব। এইগুলোর মানে হচ্ছে যে আমরা কিন্তু আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা ভিজিট করি এবং সেই ওয়েবসাইটগুলোর হচ্ছে আমরা পরবর্তীতেও প্রয়োজন হবে এমন মনে করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা সেই ব্রাউজারটা যখন সার্চ করি মানে সেই ওয়েবসাইটে যখন সার্চ করি এই ব্রাউজারে তখন কিন্তু সেটা ওপেন হয়ে যায়। আর এইখানটায় এই যে এক্সটেনশনের এই পাশে আবার ভালো করে খেয়াল করে দেখেন এই বাম ডান দিকে এখানে একটা তারা চিহ্ন আছে, স্টার চিহ্ন। আমরা কোনো ওয়েবসাইট যখন ওপেন অবস্থায় থাকি যদি মনে হয় এই ওয়েবসাইটটা আমার পুনরায়ও কাজে লাগবে, যেমন নিচের দিকে যে গুগল সার্চের ঠিক তলা এখন তলার দিকে আছি, এখানে একটা জিমেলের আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ইউটিউব আছে, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তাই এখানে শর্টকাট হিসেবে সেট হয়ে আছে। এবং আমার দরকারি কিছু লিঙ্ক আমরা এই উপরে
বুকমার্কে অ্যাড করে রাখতে পারবো। বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন একটা ওয়েবসাইট ওপেন করা অবস্থায় থাকবো, তখন সেটা যদি মনে করি পরবর্তীতে আমাদের প্রয়োজন আছে, তাহলে তারা মানে স্টার চিহ্নটা ক্লিক করে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দিলেই আমাদের হচ্ছে বুকমার্ক লিঙ্ক হিসেবে এখানে চলে আসবে এই নিচে। ঠিক আছে, এবং খুব বেশি ইউজ করা অ্যাপগুলো বা ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা এই গুগল সার্চের এই নিচের দিকে পেজের মাঝখানে তলায় এইখানেও দেখতে পাবো, অথবা নিজেরাও এখানে আমরা সার্চ করে হচ্ছে সে নামগুলো লিখে এখানে অ্যাড করে রাখতে পারবো। তো এরপরে আমাদের যেটা জানতে হবে তা হচ্ছে সার্চ ইঞ্জিন। বহু ধরনের সার্চ ইঞ্জিন আছে, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, তবে আমাদের ব্যবহৃত সব থেকে বড় বড় সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে google.com, yahoo.com, bing.com। চলুন আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে একটু আগে জেনে আসি, তারপর আমরা পরবর্তী বিষয় সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একেবারে তলার দিকে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো তলায় এই যে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, এই ব্রাউজার, এটা কিন্তু ইন্টারনেট চালানোর ব্রাউজার, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। একটু যদি এদিকে আসেন দেখবেন এটা হচ্ছে একটা আমাদের মজিলা ফায়ারফক্স। এবং আরো যদি আমরা বাম দিকে নিয়ে আসি আমাদের কম্পিউটারটাকে, তাহলে দেখতে পাবো স্ক্রিনটাকে এখানে কিন্তু ইডিজিই মাইক্রোসফট কোম্পানির একটা ব্রাউজার আছে। এবং আমরা কিন্তু বর্তমানে একটা প্রোফাইল এখানে অন করে রেখেছি, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের একটা আলাদা প্রোফাইল। ঠিক আছে, তো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম সার্চ ইঞ্জিন জিনিসটা আসলে কেমন ভাবে কাজ করে। ধরেন আমি যদি আমার এই ইডিজি ব্রাউজারটা জাস্ট ওপেন করি, একটু ওপেন করে দেখতেছি, তাহলে দেখতে পাবো যে এইখানে লেখা আছে সার্চ দা ওয়েব। ঠিক আছে, সার্চ দা ওয়েব। আমরা যদি এইখানটায় কিছু একটা সার্চ করি, ধরেন আমরা লিখলাম যে ফটো, এতটুকু জাস্ট ফটো লিখে আমরা কিবোর্ড থেকে একটা এন্টারে প্রেস করলাম, এবং দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো সার্চ রেজাল্ট এখানে চলে আসছে। তা আমরা যদি এখন একটু উপরের দিকে দেখি, একেবারে উপরে, এই যে উপরে এটা হচ্ছে অ্যাড্রেস বার, এখানে দেখেন এইচটিটিপিএস একটা ডবল স্ল্যাশ দেওয়া আছে, তারপর www.bing.com। তার মানে ফটো লেখার পরে আমরা তো অবশ্যই অনেকগুলো এখানে আছে সার্চ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে তলাতে বিভিন্ন সার্চ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন তথ্যগুলো আসতেছে বিং নামের একটা সার্চ ইঞ্জিন থেকে। ঠিক আছে, যেমন আমরা কিন্তু অনেকে হয়তো ফেসবুক চালায় না, অনেকে হয়তো টুইটার চালায় না, অনেকে হয়তো লিঙ্কডইন চালায় না। তাহলে আপনার হচ্ছে এমন হতে পারে যে মানুষটা লিঙ্কডইনে কোনো আইডি কখনো খুলেনি, তার তথ্য কিন্তু আপনি যদি লিঙ্কডইনে যেই খোঁজেন তখন সেটা পাবেন না। এ কারণে আমাদের কিন্তু সকল ধরনের ওই সোশ্যাল মিডিয়া গিয়ে আমাদের তাদেরকে খোঁজা লাগবে। তো ওটা একটা আলাদা বিষয়, জাস্ট বোঝানোর জন্য বলেছি। এখন আমরা যেটা সার্চ করেছি, যে ব্রাউজারটা ওপেন করেছি, এই ব্রাউজারের ভিতরে সেটিং থেকে অটোমেটিকলি আগের থেকে bing.com নামে সার্চ ইঞ্জিন অপশনটা সেট করা আছে, যে কারণে আমরা কোনো কিছু সার্চ করলে সরাসরি বিং নামের একটা সার্চ ইঞ্জিনের ভিতর থেকে তথ্যগুলো দেখাচ্ছে। তো এইখানে যে ফটো লেখার পরে যেগুলো আমরা পেয়েছি, প্রথমে গুগল ফটোস নামে একটা ওয়েবসাইট পেলাম, তারপরে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এরকম করে হয়তো প্রয়োজনে আমরা যে তথ্যগুলো চাচ্ছি সব তথ্য হয়তো এই bing.com থেকে আমরা নাও পাইতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা google.com, গুগলের যে সার্চ ইঞ্জিন সেটা চালু করে নিয়ে সেইখানে কিছু সার্চ করলে হয়তো এই রিলেটেড আরো বেশি কিছু তথ্য পাবো। আবার দেখা গেল যে আমরা bing.com এ খুঁজেছি, আবার google.com এর সার্চ ইঞ্জিন থেকেও খুঁজে দেখলাম, কিন্তু আমাদের হয়তো তথ্য লাগবে 200, কিন্তু দুইটা মিলে তথ্য পেয়েছি 180টা, এখনো 20টা আমাদের কম আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা আরো যে সার্চ ইঞ্জিন আছে যেমন google.com, এবং গুগল ছাড়াও আমাদের আরো কিছু সার্চ ইঞ্জিন আছে, yahoo.com নামে একটা সার্চ ইঞ্জিন আমাদের আছে। তা আমরা কিন্তু yahoo.com সার্চ ইঞ্জিন অন করে নিয়ে সেখান থেকেও কিছু সার্চ করে তথ্য, আলাদা তথ্য পেতে পারি। তো কথা হচ্ছে আমরা এখন সার্চ করেছি সরাসরি, তো বিং থেকে আসতেছে। এখন আমরা google.com এ যাবো কি করে, তথ্যগুলো গুগল থেকে আসবে, সেই সেটিংটা করব কি করে? সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করতে পারি। ধরেন আমরা সেটিং এ গিয়ে অত কিছু বুঝবো না, কিন্তু এই সার্চের ঘরে এখন যদি লেখেন google.com, google.com লেখার পরে গুগলের যে সার্চ ইঞ্জিন আছে দেখেন google.com index.html, এখানে গুগল লেখা আছে। যদি এটাকে আমরা জাস্ট ক্লিক করি, তাহলে আমাদের একটা পেজ আসবে, সেটা হচ্ছে গুগলের একদম হোম পেজ। এ দেখেন উপরে লেখা গুগল আর এখানে সার্চের ঘর আছে। তার মানে এখন যদি ওই একই কথা আমরা এইখানে লিখেও সার্চ করি, তাহলে এখন একটু উপরের দিকে আমরা যদি খেয়াল করে আসি দেখতে পাবো সার্চটা এখন www.google.com এরকম একটা সার্চ ইঞ্জিন থেকে আসতেছে।
কারণ আমরা তো google.com সার্চ করার পরে সেই google.com এর যে হোম লিঙ্ক সেটাতে ক্লিক করেছি, মানে গুগলের সার্চ ইঞ্জিন চালু করে নিয়েছি। এখন এরকম করে যেটা সার্চ করেছি সেখানেও অনেকগুলো তথ্য আছে। হ্যাঁ, এইভাবে আমরা বিভিন্ন তথ্য অনলাইনে খুঁজে খুঁজে বের করব। তো এখন যদি আমরা এই একই সার্চ ইঞ্জিনের ঘরের ভিতরে আমরা যদি লিখি yahoo.com, yahoo.com সার্চ করলাম, তাহলে দেখেন এই যে ইয়াহু, ইয়াহু মেল, ওয়েদার, সার্চ, আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে হোম। কারণ এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো www.yahoo.com মানে সরাসরি ইয়াহুর যে সাইটটা, সেই হোম লিঙ্কটা আমরা পেয়ে গেছি। জাস্ট এই কথাটার পরে একটা ক্লিক করলে আমরা কি করতে পারবো, সুন্দর করে কিন্তু ইয়াহু সার্চ ইঞ্জিনটা চালু করে নিতে পারবো। এখন দেখেন এখানে কিন্তু একপাশে লেখা আছে ডান দিকে ইয়াহু, আর এখানে সার্চ দা ওয়েব লেখা আছে। ঠিক আছে, তার মানে আমরা এখন যে হোম পেজটা আছি এটা কিন্তু ইয়াহুর হোম পেজ। এখনো যদি আমরা ওই একই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানেও ফটো রিলেটেড বেশ কিছু পোস্ট ইয়াহু থেকে সামনে শো করবে। ঠিক আছে, তো এখন যে তথ্যগুলো আমরা পাবো সেগুলো কিন্তু ইয়াহু নামের সার্চ ইঞ্জিন থেকে আসতেছে। উপরে আমরা দেখলে বুঝতে পারবো যে এখন search.yahoo.com এইখানের একটা লিঙ্ক দেয়া আছে। তার মানে এখন যে তথ্যগুলো পাবো সেগুলো আছে ইয়াহু থেকে। তো সব থেকে তুলনামূলক বেশি তথ্য পাওয়া যাবে google.com থেকে। এবং google.com এর সার্চ ইঞ্জিনটা খুব দ্রুত কাজ করে, অনেক ফাস্ট। এবং এখন ইয়াহুটা বেশ দেখা যায় কম মানুষ ব্যবহার করে, এবং বিংটা মোটামুটি অনেকেই ব্যবহার করে। তো আমরা এরকম করে করে যে কোনো একটা ব্রাউজার থাকলেও কিন্তু সেইখানে সার্চের ঘরে সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস লিখবো, নাম লিখবো, লিখে সেই সাইটটা অন করে নিয়ে আমরা তথ্যগুলো কি করতে পারবো, দেখতে পারবো সার্চ করে। ঠিক আছে, তো আমরা দেখতেছিলাম সার্চ ইঞ্জিন সম্পর্কে। সার্চ ইঞ্জিন হচ্ছে google.com, yahoo.com, bing.com। এখন যদি আমরা একটু সামনে যাই, আমাদেরকে জানতে হবে যে সার্চ বার কোনটা আর অ্যাড্রেস বার কোনটা। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছি আমরা যখন কোনো কিছু সার্চ করি, আসলে প্রত্যেকটা পেজে কিন্তু দুইটা করে কিন্তু অপশন আছে। একটা আছে এই যে যেরকম দেখেন google.com লেখা আছে, এইখানেও কিন্তু অনেক কিছু লেখা যায় এখানেই। এই যে এইখানে যদি আমরা কোনো কিছু টাইপ করে লিখি, এটা হচ্ছে সার্চ বার। কিন্তু উপরে দেখেন, উপরের দিকে যে আমি একটা কিছু লিখে রাখছি https://www.google.com, তার মানে এটা হচ্ছে অ্যাড্রেস বার। এখন অ্যাড্রেস বার আর সার্চ বারের বিষয়ে একটু ভালোভাবে বুঝতে হবে। ধরেন আপনি এমন একটা ওয়েবসাইট লগ ইন করতে চান, সেই ওয়েবসাইটের পুরো নামটা আপনার মুখস্থ আছে, .com বা .org বা .net, এবং সাথে সাথে www ডট এই কথাটা সহ পুরা নামটা মুখস্থ আছে। তো সেই কথাটা যদি আপনি সার্চ বারে এসে লেখেন, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ওয়েবসাইটটা আপনার কি হচ্ছে, ওয়েবসাইটটা সহ ওই রকম নামে রিলেটেড যত পোস্ট আছে গুগলে, সবগুলো একের পর এক সার্চ রেজাল্ট হিসেবে আপনার দেখাবে। এবং সেখান থেকে হয়তো প্রথম দিকে বা দ্বিতীয় অপশনে থাকতে পারে আপনার ওই ওয়েবসাইটটা। এবং সেখানে যদি একটা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি কি পাবেন, আপনার ওয়েবসাইটটা আপনি ওপেন করতে পারবেন। কিন্তু যেহেতু আপনার পুরা লিঙ্কটা জানা ছিল, পুরো অ্যাড্রেসটা জানা ছিল, সেই ক্ষেত্রে আপনি নিচের সার্চের ঘরে না লিখে আপনি উপরে যে লম্বা ঘর, ওই ঘরের মধ্যে www ডট, যেরকম আমার ওয়েবসাইটের নাম হচ্ছে saifulitpoint.com, এরকম পুরা একটা কথা লিখে টাইপ করে যদি আপনি ইন্টার দেন, মানে সার্চ করেন, তাহলে সরাসরি একবারেই সেই ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। কিন্তু নিচে সার্চের ঘরে কোনো কিছু লিখে যদি আপনি সার্চ করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে গুগলের বিভিন্ন তথ্য একের পর এক নিচে নিচে দেখাচ্ছে, এবং সেখান থেকে আপনাকে বেছে নিয়ে মূল ওয়েবসাইটটা আপনার ওপেন করতে হবে। আর অ্যাড্রেস বারে কোনো কিছু লিখলে কি হবে, আপনি সরাসরি যদি ভুল না করেন, সরাসরি শুধুমাত্র সেই ওয়েবসাইটটাই আপনি দেখতে পাবেন, মানে ভিজিট করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আমাদের সার্চ বার এবং অ্যাড্রেস বার। এই দুটা খুব ছোট জিনিস, কিন্তু এই দুটো অবশ্যই জানা লাগবে। তো এখন সার্চ ফিল্টার অপশন সম্পর্কে একটু দেখাই। দেখেন আমি হয়তো আমার হচ্ছে যখন এই ভিডিওটা বানাচ্ছি তার একটু আগেই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই স্ক্রিনশটগুলো নিয়ে এটাকে সাজাইছি। ঠিক আছে, তো দেখেন আমি হয়তো একটা ব্রাউজার ওপেন করে সার্চের ঘরে লিখলাম ল্যাপটপ ওয়ালপেপার। ঠিক আছে, ল্যাপটপ ওয়ালপেপার লেখার পরে নিচে দেখেন এখানে একটা অ্যাবাউট সেকশন দেওয়া আছে যে 29 সেকেন্ডের ভিতরে, 0.29 সেকেন্ডের ভিতরে অনেকগুলো এই রিলেটেড, মানে ল্যাপটপ আর ওয়ালপেপার এই ধরনের কিওয়ার্ড। কিওয়ার্ড মানে যেটা লিখে আপনি সার্চ করেন তার নাম কিন্তু কিওয়ার্ড। এটা কিন্তু মনে রাখেন, কাজে লাগবে পরবর্তীতে। তো আমি যে নামে সার্চ করেছি, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, সেই রিলেটেড অনেকগুলো পোস্টের তলায় তলায় কিন্তু আছে। কিন্তু আমি হয়তো চাচ্ছি ল্যাপটপের ওয়ালপেপার হিসেবে যতগুলো পিকচার শুধুমাত্র আছে, শুধু সেইগুলো দেখতে। তা যখন সার্চ করবেন তখন তলায় তলায় তো অনেকগুলো ওয়েবসাইট আসবে,
এবং দেখবেন একপাশে এই যে এখানে সার্চের ঘরের ঠিক তলায় একপাশে লেখা আছে ওয়াল, তার পাশে আছে পিকচার মানে ইমেজ, তারপর শপিং, ভিডিওস, নিউজ অ্যান্ড মোর, এরকম অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এখন যদি আমরা সার্চ করার পরে এই ইমেজের অপশনে একটা ক্লিক করে দিতাম, তাহলে শুধুমাত্র ল্যাপটপ ওয়ালপেপার সম্পর্কিত যতগুলো পিকচার আছে শুধু পিকচারগুলো আমার চোখের সামনে আসতো। ঠিক আছে, এখন যদি আমি লিখতাম যে ল্যাপটপ, এরকম একটা কিছু লিখেছি ধরেন সাপোজ, এবং লেখার পরে সার্চ করার পর অনেক কিছু আসলো, তখন আমি যদি ভিডিও কথাটার পরে ক্লিক করে ভিডিও, এর মানে হচ্ছে ল্যাপটপ সম্পর্কিত যতগুলো ভিডিও আছে সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে থাকতে পারে, ইউটিউবেও থাকতে পারে, শুধুমাত্র সেইগুলো আমার চোখের সামনে দেখাবে। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি, কোনো একটা কিছু লিখে যদি নিউজে ক্লিক করি, তার মানে ওই রিলেটেড যত নিউজ আছে গুগলে দিয়া বা বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ করা, নিউজ পেপারে পাবলিশ করা, শুধুমাত্র ওই জিনিসগুলো ওই পোস্টগুলো আমার চোখের সামনে দেখাবে। এই যে আপনি একটা সার্চ করার পরে আপনার দরকারি কোনো একটা বিষয় সমূহকে শুধুমাত্র শো করিয়ে তারপর সেগুলো দেখতেছেন, ব্যবহার করতেছেন, কপি পেস্ট বা ডাউনলোড করতেছেন, এই অপশনটাকে বলা হয় সার্চ ফিল্টার অপশন। যে সার্চ করার পরে আমরা ফিল্টার অপশন থেকে বা এখানে টুলস অপশন বা সেটিং অপশন থেকে নির্দিষ্ট কোনো একটা জিনিসকে আমরা সামনে শো করাতে পারবো। তো আমরা পরবর্তীতে যখন পুরোপুরি ডাটা এন্ট্রি, কপি পেস্ট বা বিভিন্ন সার্চের কাজগুলো করব, তখন আমরা আরো এখানে ক্লিক করে লাইভ সেই বিষয়গুলোকে দেখে নিতে পারবো ইনশাল্লাহ। তো আমি আরো সামনে যাচ্ছি। এখন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটের ভিতরে অনেক ধরনের ডাটা সার্চ করে থাকি। যেমন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি দ্য রিয়েল ইউরোপেজ থেকে। আমরা অনেকে জানি রিয়েল ইউরোপেজ একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমেরিকার বা ইউএস এর বা বাইরের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তির সকল তথ্য থাকে, যেমন তাদের মোবাইল নাম্বার, তাদের হচ্ছে লোকেশন, তাদের ওয়েবসাইট এবং আদার অনেকগুলো ইনফরমেশন। তো দেখেন, আমরা সার্চ করলে কিন্তু অনেকগুলো তথ্য আসবেই, কিন্তু এক পেজে কিন্তু অনেকগুলো আসবে না, হয়তো 25টা নয় 30টা নির্দিষ্ট পরিমাণে একটা তথ্য আসবে। যেমন আমি এখানে রেখে দিয়েছি, যেটা সার্চ করেছিলাম সেখানে এখানে শো করেছিল 1 থেকে 30টা এরকম আলাদা আলাদা পোস্ট। ঠিক আছে, মানে আলাদা আলাদা প্রোফাইল আর কি। তো এখন এখানে 2296টায় আমি যেটা সার্চ করেছি ক্লিনিক নিউ ইয়র্ক, ওরকম 2296টা এরকম প্রোফাইল আলাদা আলাদা এখানে ছিল। কিন্তু আমরা আছি প্রথমে 1 নম্বর পেজে। ঠিক আছে, 1 নম্বর পেজে আসি, এবং যদি ডান দিকে দেখেন 1 2 3 4 5 এরকম বিভিন্ন নাম্বার লেখা আছে, এইগুলো আছে নেক্সট পেজ। আপনি প্রথম পাতে 30টা দেখতে পেয়েছেন, যদি টুতে ক্লিক করেন মানে আপনি নেক্সট পেজে ক্লিক করেছেন, তার মানে আপনি এর পরবর্তীতে মানে 31 থেকে 60 পর্যন্ত আরো 30টা ডাটা হয়তো দেখতে পাবেন। বিভিন্ন ওয়েবসাইট এরকম থাকতে পারে, নিউজ পেপার সাইটও এরকম থাকে, যে আপনি কোনো একটা নিউজে ক্লিক করলেন, সেরকম 8টা 10টা পোস্ট আছে, এবং নিচের দিকে নেক্সট 1 2 3 এরকম পেজ লেখা আছে। তো এই যে পেজ নাম্বার দেওয়া আছে যেগুলো 1 2 3 4, এগুলো কিন্তু কখনো নেক্সট বাটন না। আমরা ডাটা এন্ট্রি করতে গেলে বেশ কিছু এক্সটেনশন, ছোট ছোট সফটওয়্যার ব্যবহার করে থাকি। আর সেক্ষেত্রে কিন্তু যেরকম আমরা আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা ব্যবহার করে এই যে আমরা সার্চ করা তথ্যগুলোকে খুব সহজে সফটওয়্যারের সাহায্যে কপি করে নিয়ে এক্সেলে আমরা নিতে পারবো। ঠিক আছে, তো তখন আমাদের কাজে লাগবে। তাই আমি আগের থেকে এই কোনটা পেজ অপশন আর কোনটা বাটন অপশন সেটা দেখানোর জন্য এই স্ক্রিনশটটা দিয়েছি। তো দেখেন এখানে 1 2 3 4 এগুলো এক একটা পেজ নাম্বার, মানে এগুলো হচ্ছে নেক্সট পেজ। আর এই সামনে একটা তীর চিহ্ন আঁকানো আছে, ছোটটা তীরের মাথা। ঠিক আছে, আইকন, এটা হচ্ছে নেক্সট বাটন। আর এই যে এই পাশে যেটা বাম দিকে আছে আমি দাগ দেইনি, কিন্তু ঘর করিনি, ওটাকে মার্ক করিনি আর কি, ওটা হচ্ছে আমার প্রিভিউস বাটন। আর সামনেটা হচ্ছে নেক্সট বাটন।